আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাতু তাবাসসুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন, এমনকি এমসিকিউ প্রশ্ন, তাছাড়া হচ্ছে যে রোড টু ভিশন 100 সাজেশন, সাইক্লো সাজেশন, বোর্ড অ্যানালিসিস সব কিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই বইতে প্রচুর পরিমাণে কিউআর কোড ব্যবহার করা হয়েছে, যে কিউআর কোডগুলো স্ক্যান করলে তোমাদের সামনে টিচাররা হাজির হয়ে যাবে এবং তোমরা যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো তাহলে তোমাদের সামনে কিউআর কোড থাকবে, তোমরা সহজেই স্ক্যান করে সেই প্রশ্নের সমাধানটা বুঝে নিতে পারবে। তো আজকের ক্লাসে আমরা অধ্যায় 13 চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন সলভ করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। দেখো এখানে যে প্রশ্নটা আছে সেখানে দুটো খাদ্য শিকলের কথা বলা আছে। এ তে একটা খাদ্য শিকল আছে, বি তে আরেকটা খাদ্য শিকল আছে। আচ্ছা, তো ক এর প্রশ্নটা কি? জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য কি? এটা খুব কমন প্রশ্ন, অনেকগুলো বোর্ডে পরীক্ষায় আসছে। জীববৈচিত্র্য হচ্ছে এই পৃথিবীতে যত জীব আছে তাদের মধ্যে প্রাচুর্য এবং বৈচিত্র্যতাকেই সাধারণত জীববৈচিত্র্য বলা হয়। এরপরে প্রশ্নটা দেখো, ক্ষয়ের জন্য কি প্রশ্ন এসেছে? হরিণকে হার্বিভোরাস বলা হলেও বাঘকে কার্নিভোরাস বলা হয় কেন? আচ্ছা, হার্বিভোরাস এবং কার্নিভোরাস দুটোই হচ্ছে ইংলিশ ওয়ার্ড। তো হার্বিভোরাস মানে কি? তৃণভোজী, অর্থাৎ যে শুধুমাত্র সবুজ উদ্ভিদকে ভক্ষণ করে। আর কার্নিভোরাস মানে হচ্ছে যে তোমার হচ্ছে অন্য প্রাণীদের ভক্ষণ করে, অর্থাৎ মাংসাশী প্রাণী, এদেরকে কার্নিভোরাস বলা হয়। তার মানে আমি যদি একটু বাংলায় বলি তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? হরিণ কিছু তৃণভোজী বলা হলেও বাঘকে মাংসাশী বলা হয় কেন? তাহলে এটা ব্যাখ্যা আমরা কিভাবে লিখব? দেখো, হরিণ খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই হরিণকে তৃণভোজী বলা হয় বা এটাকে হার্বিভোরাসও বলা হয়। আমরা জানি যে সকল জীব সবুজ উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল তাদেরকে আমরা সাধারণত পরভোজী জীব বলে থাকি, আর যারা সরাসরিভাবে উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে তাদেরকে আমরা তৃণভোজী বলে থাকি। এখন হরিণ একটা তৃণভোজী প্রাণী, কেন? কারণ সে হচ্ছে ঘাস, লতাপাতা, উদ্ভিদের পাতা এগুলো খেয়ে থাকে, তাহলে সে অবশ্যই তৃণভোজী প্রাণী হবে। তাছাড়া সে কিন্তু প্রথম স্তরের খাদক। কেন প্রথম স্তরের খাদক? কারণ সে হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে সরাসরি খাবার গ্রহণ করছে, এই কারণে সে হচ্ছে প্রথম স্তরের খাদক। তার মানে হচ্ছে প্রথম স্তরের খাদক বা প্রথম শ্রেণীর খাদকরা কিন্তু তৃণভোজী প্রাণী হয়ে থাকে। তাহলে যেহেতু হরিণ তার পুষ্টির জন্য, খাদ্য পুষ্টির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই একে আমরা তৃণভোজী বলবো। আর বাঘ একটা কার্নিভোরাস প্রাণী, কেন? সে হচ্ছে খাবার হিসেবে অন্য একটা জীব মানে অন্য একটা প্রাণীকে ভক্ষণ করছে, এই কারণে। তাহলে বাঘ হরিণকে খাদ্য হিসেবে ভক্ষণ করছে, এই কারণে বাঘ মাংসাশী অথবা কার্নিভোরাস। এ চিহ্নিত খাদ্য শৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রবাহ ব্যাখ্যা করো। তাহলে এখানে এ চিহ্নিত যে খাদ্য শৃঙ্খলটা আছে এটা আমরা একটু পড়ি। প্রথমে হচ্ছে শৈবাল, তারপর ছোট মাছ, তারপর বড় মাছ, তারপর মানুষ। তার মানে শৈবাল যেটা সেটা কিন্তু সবুজ বা হচ্ছে কি সে কিন্তু স্বভোজী, অর্থাৎ সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাহলে সে একটা উৎপাদক। তারপরে শৈবালকে ভক্ষণ করছে কে? ছোট মাছ। ছোট মাছকে খাচ্ছে কে? বড় মাছ। বড় মাছকে ভক্ষণ করছে মানুষ। তাহলে ছোট মাছ এখানে প্রথম স্তরের খাদক হবে, বড় মাছ এখানে দ্বিতীয় স্তরের খাদক হবে, আর মানুষ এখানে তৃতীয় স্তরের খাদক অথবা সর্বোচ্চ স্তরের খাদক হবে। তাহলে এই খাদ্য শৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রবাহটা কিভাবে হচ্ছে, অর্থাৎ পুষ্টিদ্রব্য কিভাবে একটা খাদ্যস্তর থেকে আরেকটা খাদ্যস্তরে যাচ্ছে? উদ্দীপকে উল্লেখিত এ চিহ্নিত খাদ্য শৃঙ্খলের প্রথমে আছে শৈবাল এবং শেষে আছে মানুষ এবং মাঝখানে আছে ছোট মাছ এবং বড় মাছ। নিচে উক্ত খাদ্য শৃঙ্খলের পুষ্টি প্রবাহ ব্যাখ্যা করা হলো। এখানে আমরা কিভাবে পুষ্টি প্রবাহ ব্যাখ্যা করব? প্রথমত, যে কোনো বাস্তুতন্ত্রে আমাদের পুষ্টি বা হচ্ছে শক্তির মূল উৎস সূর্য। তার মানে সূর্য ছাড়া কখনোই কোনো বাস্তুতন্ত্র ঠিক মতো চলতে পারবে না। কেন চলতে পারবে না? কারণ সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। শর্করা জাতীয় খাদ্যটা আমরা সেখান থেকেই পাই, মানে উদ্ভিদ থেকেই পাই। এখন পৃথিবীতে সূর্য থেকে যে পরিমাণ আলোক শক্তি আসে তার শতকরা 1 থেকে 2 ভাগ কাজে লাগিয়ে তোমার এই শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে উদ্ভিদ। তাহলে আমাদের যে খাদ্য শিকলটা আছে, 1 নাম্বার যে খাদ্য শিকল, সেখানে শৈবাল ছিল। শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, তার মানে সে কিন্তু খাবারটা তৈরি করতে পারে। সূর্যের আলোর সাহায্যে যেহেতু খাবারটা তৈরি করতে পারছে, তার মধ্যে কিন্তু 100% শক্তিটা জমা থাকবে। ঠিক আছে, এখন শৈবালকে ভক্ষণ করছে কে? ছোট মাছ। যেহেতু ছোট মাছ খাচ্ছে, তার মানে ছোট মাছের মধ্যে শৈবাল থেকে যে পরিমাণ শক্তি আসার কথা তার থেকে কিন্তু কম আসবে। অর্থাৎ শৈবালের মধ্যে মনে করো যে 100 কিলোজুল শক্তি আছে অথবা 100 কিলো ক্যালোরি শক্তি রয়েছে। এটার
10% মাত্র যাবে হচ্ছে গিয়ে আমাদের ছোট মাছে। তাহলে কি বাকি 90% শক্তিটা খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পুষ্টিটা যাবে কিন্তু সেটা কম পরিমাণে যাবে। আবার দেখো ছোট মাছকে ভক্ষণ করছে বড় মাছ, তার মানে ছোট মাছের মধ্যে যে পরিমাণে পুষ্টি আসছে সেটা আবার বড় মাছের মধ্যে স্থানান্তরিত হবে। আবার বড় মাছকে খাবে হচ্ছে মানুষ, তার মানে বড় মাছের মধ্যে যে পুষ্টিটা আসছে প্রত্যেকটা ধাপ পার করে তখন মানুষের মধ্যে সে পুষ্টিটা যাবে। তাহলে শক্তিটা মানুষের ভিতরে এভাবে সঞ্চারিত হচ্ছে। শক্তি বলি বা পুষ্টি বলি শৈবাল থেকে শুরু করে বিভিন্ন স্তর পার হয়ে তোমার মানুষের মধ্যে চলে আসছে। এখন মানুষকে তো হচ্ছে একটা না একটা সময় মরতে হবে, তো যখন সে মারা যাবে তখন কি হবে, মাটির সাথে মিশিয়ে ফেলার জন্য বা মাটির সাথে পচানোর জন্য অনেক অণুজীব রয়েছে, যেমন ছত্রাক রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে। এগুলো কি করে, এই মৃত জীবদেহকে পচিয়ে ফেলে, তার মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে বিয়োজিত করে এবং পচিয়ে ফেলে। পচিয়ে কি করে, তার দেহ থেকে যে পুষ্টি উপাদান থাকার কথা সেই পুষ্টি উপাদানগুলো মাটির সাথে মিশে যায়, মাটিতে চলে আসে, তখন মাটিটা কিন্তু উর্বর হয়ে যায়। তার মানে কি, যে পরিমাণ শক্তি হচ্ছে গিয়ে শৈবাল থেকে শুরু করে মানুষের মধ্যে আসছিল বা যে পুষ্টিটা শৈবাল থেকে শুরু করে মানুষের মধ্যে আসছিল সেটা কি হয়, মানুষ মরার পরে সেই পুষ্টিটা হচ্ছে মাটিতে উন্মুক্ত হয়ে যায় বা পুনরায় মাটিতে ফেরত আসে। তখন কি হয়, মাটিটা উর্বর হয়ে যাওয়ার কারণে সেই মাটি থেকে পুষ্টি উপাদানটা আবার সবুজ উদ্ভিদ গ্রহণ করছে। তার মানে কি, এখানে পুষ্টি সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়ে আবার সে ঘুরে ফিরে সবুজ উদ্ভিদের কাজেই লাগছে। এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে পুষ্টি প্রবাহ, এবং এই পুষ্টি প্রবাহটা কিন্তু চক্রাকার, অর্থাৎ এই চক্রের মাধ্যমে এভাবে ঘুরতে থাকবে। তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন আসে যে এই খাদ্য শৃঙ্খলের পুষ্টি প্রবাহ ব্যাখ্যা করো, পুষ্টি প্রবাহের উত্তর সেম থাকবে, শুধুমাত্র খাদ্য শিকলটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে গেলেও তোমার ওই খাদ্য শিকলের খাদকদের নিয়ে উত্তরটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে প্রশ্ন দেখো, বিচিহ্নিত খাদ্য শৃঙ্খলে কোন জীবের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে, যুক্তি দেখাও। আচ্ছা, এখানে বি নাম্বার যে খাদ্য শিকলটা আছে, পোকামাকড়, পাখি, শিয়াল আর একটা হচ্ছে বাঘ। তাহলে এইখানে এই বাস্তুতন্ত্রে যদি কোনো একটা জীবই অনুপস্থিত থাকে বা কোনো একটা জীব যদি হারিয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু পুরো বাস্তুতন্ত্রের উপরেই প্রভাব পড়বে। তাহলে কিভাবে প্রভাব পড়বে, বাস্তুতন্ত্রের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। মনে করো যে আমরা যে কোনো একটা ধরে বলতে পারি, আমরা প্রথম যে খাদ্যটা আছে সেটা ধরেই কিন্তু বলতে পারি যে এই খাদ্য শিকলে প্রথম যে খাদক বা প্রথম যে স্তরটা রয়েছে সেখানে পোকামাকড় রয়েছে। যদি পোকামাকড় এই খাদ্য শিকলে না থাকে তাহলে কি হতে পারে সেটা দিয়ে আমরা কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দিতে পারি। তাহলে উল্লেখিত খাদ্য শৃঙ্খলে জীবগুলোর মধ্যে যদি পোকামাকড়ের অনুপস্থিতি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বাস্তুতন্ত্রের ধারা ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি পোকামাকড় এখানে প্রথম স্তরের খাদক। কেন প্রথম স্তরের খাদক? কারণ হচ্ছে সবুজ উদ্ভিদকে ভক্ষণ করে পোকামাকড়, তো এখানে সবুজ উদ্ভিদ প্রথমে দেয়নি, এখানে পোকামাকড় থেকে এই খাদ্য শিকলটি স্টার্ট হয়েছে সেটাই দিয়েছে। তাহলে এখানে প্রথম পোকামাকড়ই হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর খাদক হবে। আচ্ছা, তাহলে পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে কে? পাখি। তাহলে পাখিকে খাদ্য হিসেবে গ্রহণ করে শিয়াল, শিয়ালকে খাদ্য হিসেবে গ্রহণ করে বাঘ। এখন আমরা একটু চিন্তা করি, যদি এখানে পোকামাকড় না থাকে তাহলে কি হবে? যদি পোকামাকড় না থাকে তাহলে পাখি কিন্তু তার খাবারটা পাবে না, অর্থাৎ পাখি খাদ্য গ্রহণ করতে পারবে না, পাখি হচ্ছে গিয়ে অনাহারে পড়বে। যখন তারা অনাহারে পড়বে একটা সময় দেখা যাবে পাখি প্রজাতি বিলুপ্তির সম্মুখীন হয়ে যাবে। আচ্ছা, তাহলে পাখি যদি বিলুপ্তির সম্মুখীন হয় তার মানে কি পাখির সংখ্যাটা ধীরে ধীরে কমে যাবে, পাখির সংখ্যাটা হ্রাস পাবে। যদি পাখির সংখ্যা কমে যায় তাহলে শিয়ালের একমাত্র খাদ্য হচ্ছে কি পাখি, তখন শিয়াল তার খাবারটা পাবে না, অর্থাৎ শিয়াল তখন আর পাখি খেতে পারবে না। তো পাখির সংখ্যা যদি কমে যায় তখন কি হবে? শিয়ালও তখন অনাহারে পড়বে, খাদ্যের অভাবে মারা যাবে। তাহলে শিয়ালের সংখ্যা যদি কমে যায়, এখন শিয়ালকে খাবার হিসেবে গ্রহণ করছে বাঘ, তাহলে শিয়ালের সংখ্যা কমে গেলেও বাঘ তার প্রয়োজনীয় খাবার পাবে না, মানে চাহিদা অনুযায়ী খাবারটা পাবে না। তখন কি হবে? তখন বাঘও অনাহারে পড়বে এবং তখন দেখা যাবে যে বাঘের ক্ষেত্রেও সংখ্যাটা কমে যাবে। অর্থাৎ যদি এই খাদ্য শিকলে একটা মাত্র জীব অনুপস্থিত থাকে তাহলে কিন্তু বাকি জীবগুলো বিলুপ্তির সম্মুখীন হয় এবং তারা কিন্তু বিলুপ্তির পথে চলে যেতে পারে। এই জন্য কি করতে হবে? অবশ্যই আমাদের বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য কোনো জীবকে অকারণে হত্যা করা যাবে না। তাহলে যদি পোকামাকড় না থাকে বা পোকামাকড়ের অনুপস্থিতি থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহের জটিলতা দেখা দিবে এবং এই খাদ্য শিকলটা বিশৃঙ্খল হবে, বাস্তুতন্ত্রে বিশৃঙ্খল দেখা দিবে।
তাহলে আজকের ক্লাসে আমরা এই যে প্রশ্নটা 2024 সালে যে প্রশ্নটা আছে সেটা খুব ভালো মতো বুঝতে পারলাম আশা করি। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই প্রথমে খাদ্য শিকলটা বলতে হবে, বলে তার অনুপস্থিতি থাকলে বা কোনো একটা উপাদানের যদি অনুপস্থিতি থাকে তাহলে কি কি হবে কি কি হবে না সেটা আমাদের খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে। তো এই ধরনের প্রশ্নে সাধারণত যেটা হয় যে ছবি দেওয়া যায় না, তো ছবি না দেওয়া গেলেও সমস্যা নেই, আমাদের খাদ্য শিকলটা অবশ্যই লিখতে হবে, তার সাথে হচ্ছে কি কি ঘটতে পারে কি কি ঘটতে না পারে এগুলোও কিন্তু তুলে দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যারা এখনো ইজি বায়োলজি বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ তোমরা সকলেই জানো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।